আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি ডার্ক রোমান্স। লিখেছেন মিহির আহমেদ। মেয়ের শরীরটা যেন হিমশীতল হয়ে যাচ্ছে। শরীরটা ধীরে ধীরে কেঁপে কেঁপে উঠছে। এই প্রথম যে কোনো পুরুষের ছোঁয়া পেল, আর এমন একটা মানুষ যাকে সে প্রথমবার দেখছে। তার সাথে এমন কেন করছে কিছু বুঝতে পারছে না। মেরি যেন আর দাঁড়ানোর শক্তি নেই। ইভান এবার নিজের কাজ বহাল রেখে সে মেরির কোমলটার দিকে হাত বাড়ালো। উন্মুক্ত কোমরে ঠান্ডা উষ্ণ হাতের ছোঁয়া পেয়ে মেরি আবার কেঁপে উঠল। ছটফট করতে লাগলো সে, কিন্তু এমন শক্ত করে ইভান তার হাত ধরেছে সে ছাড়াতে পারছে না। ইভান আগের থেকে আরও ডিপ হলো। পাগলের মতো সেটা চুষে নিতে লাগলো। মেরি এখন যেন আর নিঃশ্বাস নিতে পারছে না, আর না পারছে ইভানকে ছাড়াতে। এমন অবস্থায় কেউ দেখলে যে সর্বনাশ হয়ে যাবে। ইভান ধীরে ধীরে মেরিকে ছেড়ে দিল। মেয়েটা ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। সে একটু সরে গিয়ে মুখটা হাতে বৃদ্ধ আঙ্গুল নিয়ে মুছে নিল। তারপর মেয়ের দিকে তাকিয়ে হাসকি স্বরে বলল, দিস ইজ সো ইয়াম্মি, আই লাইক ইট ম্যাম, দিস ফিলস ডেঞ্জারাস গুড। ইভানের এমন কথা শুনে মেরি তার দিকে তাকালো। তার যেন এখনও নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে ইভানের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। নিজে সবার সাথে অনেক ভদ্রভাবে কথা বলেছে, আর এখন তার সাথে ছি ছি, এই লোকটা এত অসভ্য। প্রথমে তো একটু ভালো ভেবেছিল, কিন্তু এখন তার যেন নিজেকে ঘৃণা লাগছে। এইভাবে তাকে ছুঁয়ে দিল। কিন্তু ইভানের কণ্ঠে ছিল এক নেশা, যেন শব্দের ভেতরে গলে আছে উষ্ণতা। মেরি স্থির হয়ে গেল কিছুক্ষণের জন্য। তারপর যেন নিজের ভেতরে আগুনটা ফেটে বেরিয়ে এলো। চোখ দুটো লাল হয়ে উঠল। বুক ওঠানামা করছে দ্রুত শ্বাসে। রাগে তার গালে গাল জ্বলে উঠল। কণ্ঠ কাঁপছে ক্রোধে। সে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে ইভানের দিকে তাকিয়ে বলল, আপনার সাহস হয় কী করে আমাকে ছোঁয়ার? তার কণ্ঠে এমন এক তীব্রতা যেন প্রতিটা শব্দ ছুরি বাতাসে কেটে যাচ্ছে। মেয়ের কথা শেষ হয়ে ঘরটা এক মুহূর্তে নিস্তাব হয়ে গেল। ইভানের চোখের ভেতরে আগুন জ্বলছে, কিন্তু সে নিশ্চুপ রইল। একটা শব্দ করল না, শুধু নিঃশব্দে ভারী হলো প্রহর। তারপর হঠাৎ ইভান সামনে এগিয়ে এসে মেয়ের দুই গাল শক্ত করে চেপে ধরল। তার আঙুলের চাপ মেরে ত্বকে দাগ ফেলে দিচ্ছে। চোখে তীব্র জ্বালা, দাঁতে দাঁত পিষে বলল, তোর সাহস হলো কী করে? আগে সেটা বল, নিচে বিয়ের জন্য মানা কেন করলি? মেরির নিঃশ্বাস আটকে গেল। ইভানের চোখে তখন শুধু আগুন। মেরি কিছুটা ভয় পেল। ইভানের মুখ থেকে গরম নিঃশ্বাস মেরির মুখে এসে লাগছে। দুজনের মাঝে দূরত্ব প্রায় নেই বললেই চলে। এমনভাবে ধরায় মেরি খুব ব্যথা পাচ্ছে, যেন তার গলা ছিঁড়ে যাচ্ছে। মেরি কাঁপতে কাঁপতে বলল, ছাড়ুন, আমার লাগছে। ইভান কিছু বলল না, বরং তার আঙুলের চাপ আরও গভীর হলো। মেরির মুখের পাশে যেন উত্তপ্ত রক্ত জমে উঠেছে। আর এক পা এগিয়ে গিয়ে সে ঠান্ডা নিস্তব্ধ কণ্ঠে বলল, লাগার জন্যই তো দিয়েছি। মেরি কাঁপতে কাঁপতে বলল, আমি সবাইকে বলে দেব আপনি খুব খারাপ। ইভান তখন ধীরে ধীরে তার হাত সরিয়ে নিল। চোখে ঠান্ডা দৃষ্টি, ঠোঁটে এক চিলতে তিক্ত হাসি। হ্যাঁ, আমি খারাপ, তোর কল্পনার থেকেও বেশি খারাপ। ঘরটা নিস্তব্ধ, শুধু ইভানের নিঃশ্বাসের শব্দ আর মেরি কাঁপুনি। ইভান এক পা পিছিয়ে গিয়ে বলল, এই খারাপ মানুষটাই তোর শেষ এবং শুরু। মেরি ইভানের দিকে তাকিয়ে আছে, যেন ইভানের কথা বোঝার চেষ্টা করছে, কিন্তু এই চোখের চাহনি সে বুঝতে পারছে না তার জীবনটা এমন এলোমেলো হয়ে যাচ্ছে কেন। প্রথমে আরিয়ান খান, এখন আবার ইভান লোকটা। না, সে চুপ থাকতে পারছে না। তার বাবাকে জানাতে হবে এই অসভ্য লোকটার কথা। সে দরজার দিকে এগিয়ে যেতেই একটা শব্দ শুনে থমকে যায়। পেছন থেকে শব্দটা আসায় সে ঘুরে দাঁড়ালো। দৃষ্টি পড়ল ইভানের হাতে থাকা ফোনের ওপর। সেখান থেকে শব্দটা আসছে। এই শব্দের মালিক কে সে হয়তো চিনে। সে ধীরে ধীরে ইভানের দিকে এগিয়ে গেল। ইভান মেরিকে তার দিকে আসতে দেখে হালকা বাঁকা হাসল। হাসিটা কোনো মধুর নয়, বরং ধূর্ত এক ধরনের অদৃশ্য কৌশলময়, যা মেরিকে আরও অস্থির করে তুলল। মেরি এগিয়ে এসে ইভানের হাত থেকে মোবাইলটা নিয়ে নিল। ইভান কোনো বাধা দেয়নি। স্ক্রিন তাকে সে হঠাৎ থমকে গেল। অজান্তেই শ্বাস আটকে গেল। কথা বলতে পারছে না। এটা কিভাবে সম্ভব? স্ক্রিনে যা দেখছে তা যে সে বিশ্বাস করতে পারছে না, এবং তার ভয় জাগিয়ে তুলছে। কিছু লোক নিঃশব্দে নিহাদকে শক্তভাবে বাঁধছে। নিহাদ ছটফট করছে, হাত পা কেঁপে কেঁপে উঠছে, চিৎকার করতে যাচ্ছে, কিন্তু শব্দ যেন দমে গেছে।
ছাড়ুন আমাকে, আমাকে ছাড়ুন, আমাকে কেন ধরেছেন? ফোনের ভেতরে সেই শব্দগুলো মেরির কানে যেন জীবন্ত হয়ে উঠল। কানের ভেতরে বারবার সেই প্রশ্ন, কিভাবে এমনটা হলো? মেরি চোখ পানিতে জমে এলো। তার ঠোঁট কেঁপে উঠল, কিন্তু সে কথা বলতে পারছে না, শুধু নিঃশ্বাসটা আটকে আসছে। হাত কেঁপে স্কিনে ধরে আছে আর মনে মনে ভাবছে, নিহাদ ভাইয়া ঠিক আছে তো? ইভান ধীরে ধীরে তার পাশে দাঁড়ালো। মেরির সামনে এসে কেবল চোখে চোখ রাখলো। তার ঠোঁটের নিচে বাঁকা হাসি ঝলমল করেছে। যা দেখছো তা শুধু শুরু, এখন দেখো সব কিছু তোমার হাতে। মেরি নিজের ভেতর আতঙ্কে সামনে নিল, চোখে অল্প অশ্রু ঝলমলে। মেরি একবার স্ক্রিনের দিকে তাকালো। নিঃশব্দে নিঃশ্বাস আটকে যাচ্ছে তার। নিহাদের ছটফটানি, হাত পা বাঁধন আর চিৎকার, সব কিছু যেন তার ভেতর ভয় কাজ করছে। পরক্ষণে সে ইভানের দিকে তাকালো, তার ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসি, চোখে ঠান্ডা অদ্ভুত অদম্য জেদ, কণ্ঠে কেবল দু একটা শব্দ, কিন্তু তা শোনার পর মনে হলো পুরোপুরি মেরির কপাল বুড়ো কুচকে ভেতরে ভয় আর সন্ধিহান ঢেউ খুঁজছে। কে এই লোক? সে আসলে কে? মনে মনে ভাবল সে। তখনই তার ইভানকে সন্দেহ হয়েছে, যখন একজন মেয়ের কোনো কথা না বলে চুপচাপ চলে গেছে। সে তখন ঠিক ভেবেছিল আজাদ খান তখন ইভানকে স্যার বলে সম্বোধন করেছে। কেন? কে ইভান? তার আসল পরিচয় কি? সে আবার সামনে এক পিছনে কি আছে? না, তার ছোট মাথায় এসব কিছুই ঢুকছে না। একটু করে সে ধাপে ধাপে ইভানের দিকে এগোলো। প্রতিটা ধাপে তার হৃদয় আরো দ্রুত করে চলছে। ভেতরে ভয় আর জোরালো হলো। স্ক্রিনের ভিডিও আবারও তার চোখের সামনে ভেসে উঠল। নিহাদের কষ্ট, তার জন্য যদি নিহাদ ভাইয়ের কিছু হয়ে যায়, তাহলে সে কখনোই নিজেকে ক্ষমা করতে পারবে না। মেরি এক পা এগিয়ে গেল, কিন্তু চোখে কোনো মমতা বা অনুভূতি নেই। আমার হাতে কি নিয়ন্ত্রণ আছে? শিবানকে প্রশ্ন করল। ঘরের আলো হালকা দুলছে, ভেতরে অদৃশ্য এক সাসপেন্স। ইভান মেরির দিকে তাকিয়ে আছে, তারপর সে গম্ভীর কণ্ঠে বলল, বিয়ে করতে হবে। আমাকে কেন? এত প্রশ্নের উত্তর দিতে এই ইভান চৌধুরী বাধ্য নয়। উত্তর আমার চাই। ইভান মেরির এমন কথা শুনে যে তার মাথা আরো গরম হয়ে যাচ্ছে। এই মেয়েটার সাথে কী সে ফাজলামি করছে? একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে, তাকে একটু সিরিয়াসই নিচ্ছে না। মেরির দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলল, আই ফাঁকের উত্তর। ইভানের এমন কথা শুনে মেরি আরও ঘৃণা লাগছে। মুখের ভাষা কি বাজে। ইভান নিজের ফোনটায় কিছু করছে। ওই ছেলেটাকে মেরে ফেল। ইভানের সে কথাটা, ওই ছেলেটাকে মেরে ফেল, ঘরে বাতাসে বজ্রপাতের মতো নেমে এলো। মেরি হঠাৎ শরীরটা সোজা হয়ে গেল। কান যেন কথাটা ধাক্কা লাগলো। এক অজানা ভয় বুকটা কেঁপে উঠল। মেরি মুখে অচেনা তিক্ততা, ঘৃণা মিশে হতভম্ব আঘাতে, চোখে অঝরে পানির ঝিলিক, আর মনটা একটার পর একটা প্রশ্ন ঢুকছে। নিহাদ ভাইকে কিছু হলে সে কিভাবে খালামণিকে বলবে? আর তার জন্য না হয় এটা হতে পারে না। এই ভাবনা তার গলা শুকিয়ে আসছে। আরিশা যে তার ভাইকে ছাড়া পাগল। রুমটা নিস্তব্ধ হয়ে আছে। ইভান বিছানার পায়ের উপরে পা তুলে বসে আছে, যেন কিছুই সে জানে না। ঘরের টিকটিক শব্দ শোনা যাচ্ছে ঘড়ির। মেরি ইভানের কাছে এক পা এগিয়ে আসলো আর হাত জোড়া করে কান্না করতে করতে অস্পষ্ট সুরে বলল, আমি রাজি, আমি রাজি, আপনাকে বিয়ে করতে রাজি। আমি আপনার কাছে হাত জোড় করছি, নিহাদ ভাইকে ছেড়ে দিন। আপনি যা বলবেন আমি তাই করব, দয়া করে ছেড়ে দিন, পারলে আমার জানটা নিয়ে নিন। এইগুলো বলে মেরি কান্না করে দিল। সে আর নিজেকে শক্ত রাখতে পারছে না। তার কোনো ভাই নেই। নিহাদকে সে নিজের ভাইয়ের জায়গাটা দিয়েছে, আর এখন সে কিনা না না, তার মনে হচ্ছে আরিয়ান খানের থেকে ভয়ানক হচ্ছে ইভান চৌধুরী। ইভান চুপচাপ মেয়ের সব কথা শুনল। যাক, আসল কাজটা হয়ে গেছে। সে উঠে দাঁড়ালো, তারপর মেয়ের দিকে ঝুঁকে বলল, চেঞ্জ করে আসো। মেরি তখনও কান্না করেছে। ইভানের কথা শুনে তার দিকে তাকালো, কোনো মতো বলল, চেঞ্জ করব মানে? ইভান মেরির ঠোঁটের উপর বৃদ্ধ আঙ্গুল রাখল। সাথে সাথে মেরি ছটফট করে উঠল। তখনও ব্যথা যে আছে। সে চোখ বন্ধ করে নিল। কান্নার জন্য তার মুখটা একদম লাল হয়ে আছে। নিঃশ্বাস ওঠানামা করেছে। ইভান ঠোঁটের উপর স্লাইড করতে করতে দাঁতে দাঁত পিষে বলল, তোমার শরীরে অন্য কারণে আমার শাড়ি জড়িয়েছি, ইচ্ছে তো করছে তোমাকে মেরে দিতে। তারপর সে একটু থেমে আবার বলল, ভাবলি কি? ভাবে যে শাড়ি পরার অবস্থায় এই ইভান চৌধুরী তোকে বিয়ে করবে? কখনোই না।
ইভানের শব্দগুলো যেন তীরের ছুরির মতো রুমের জানালা বাতাসের সাথে কেটে যাচ্ছে। মেরি এক মুহূর্তের জন্য চোখ তুলে ইভানের দিকে তাকালো। তার চোখে যে কোনো কমলতা নেই, আছে শুধু আদেশ। ইভান মেরির চোখে চোখে রেখে বাঁকা হেসে আবার বলল, তুমি চাইলে আমি তোমাকে হেল্প করতে পারি। কথাটা শুনে মেরি ইভানকে ধাক্কা দিল। হঠাৎ ধাক্কায় ইভান এক পা পিছিয়ে গেল। মেরি বলল, আপনি যান, আমি আসবো। ওহ, এক্ষুনি করো। আশ্চর্য, আমি কি আপনার সামনে চেঞ্জ করবো নাকি? চাইলে করতে পারো, আমার সমস্যা নেই। ছি, কি অসভ্য লোক। একটু পরে আমি সব কিছু দেখবো তোমার। মানে? ইভান এবার একটু বিরক্ত হলো। এই মেয়েটা এত কথা বলে কেন? সে এবার মেরিকে একটা ধমক দিল আর বলল, তুমি যাবে নাকি, না আমি উঠবো, কোনটা? মেরি ইভানের এমন ধমক শুনে একটু ভয় পেল। সে তাড়াতাড়ি নিজে একটা জামা নিয়ে ওয়াশরুমে চলে গেল। মেরি অনেকক্ষণ পরে চেঞ্জ করে এলো। পরেছে একটা খয়েরি রঙের জামা। রংটা তার ফর্সা গায়ের সাথে এমন মানিয়েছে যে এক মুহূর্তের জন্য মনে হয় পৃথিবীটা থমকে গেছে। চুলগুলো এলোমেলো, চোখ দুটো ফোলা। ইভান তার দিকে তাকিয়ে আছে। সে ধীরে ধীরে নিজের পুরনো লাল শাড়িটা তুলে নিয়ে বিছানার উপরে রাখল। ইভানের চোখ হঠাৎ আটকে গেল শাড়িটার দিকে। মুহূর্তে তার মুখটা লাল হয়ে গেছে। হাত মুষ্টিবদ্ধ করে সে ধীর পায়ে এগিয়ে গেল বিছানার কাছে। কিছু না বলে নিচু হয়ে শাড়িটা তুলল। তারপর পকেট থেকে একটা লাইটার বের করলো। মেরি বুঝতে পারছে না কিছু। সে ইভানের দিকে তাকিয়ে আছে। হঠাৎ ইভান লাইটার অন করে জ্বালালো আগুনটা, ছুড়ে দিল শাড়ির কিনারায়। না না না, আপনি কি করছেন? মেরি চিৎকার করে উঠল, ছুটে গেল সামনে। আরে, ইভান তার দিকে রক্তিম চোখে তাকিয়ে আছে। এমন চাইনে দেখে মেরি আর কিছু বলল না। ইভানের মুখে বিকৃত হাসি ছড়িয়ে পড়েছে। কারো ছায়া পর্যন্ত আমি সহ্য করতে পারি না, মিস আরিওনা। আর সেখানে তোমার শরীরে অন্য কারো নামে শাড়ি উঠেছে, সেটার চিহ্ন আমি রাখবো কিভাবে? আগুনের মুহূর্তে ছড়িয়ে গেল। শাড়ির কিনারা থেকে লাল আগুন নিচে নেমে উঠল। তারপর ধীরে ধীরে গোটা কাপড়টা গেলে নিতে লাগলো। ঘরের ভেতর ধোঁয়ার সাথে মিশে গেছে এক তীব্র গন্ধ। মেরি স্তব্ধ। তার মুখে দিয়ে আর কোনো শব্দ বের হলো না, শুধু স্থির হয়ে দাঁড়িয়ে রইল। এমন জানোয়ার জিনিস সে নিজেও রাখতে চায় না। ইভান ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। ঠোঁটের কোণে একটুখানি কোমল হাসি খেলে গেল। ভয় পাবেন না, আপনার জীবনে এই ইভান চৌধুরী বাদে অন্য কারো ছায়াও থাকবে না। অনেকক্ষণ পরে মেরি আর ইভান নিচে এলো। ডাইনিং রুম নিস্তব্ধ, শুধু দেওয়াল ঘড়ির টিকটিক শব্দ অস্থির করে তুলছে বাতাস। মেরি সোফায় বসে আছে। মেরি নিচে এসে সবাইকে বলেছে সে এই বিয়েতে রাজি। নুরুল আলম খুশি হলেন। যা হয়েছে তো, তা মেয়েটার ইভানকে পছন্দ করেছে তো। আর ইভান দেখতেও খুব সুদর্শন। নুরুল আলম ইভানকে বলল আমজাদ চৌধুরীর কথা। তারা তো নেই, বাবা মা ছাড়া বিয়ে করলে ইভান এটা কেমন যেন দেখায়। কিন্তু এবার সব কিছুই সামলে নিলেন। সুন্দর করে বুঝিয়ে দিলেন তার মা বাবা দুইজনই রাজি আছে। বিয়েতে কোনো আপত্তি নেই। ফোনে ইরা চৌধুরীর সাথে রোকসানা বেগম কথা হয়েছে। তাদের ছেলেমেয়ে যখন একবার বিয়ের জন্য রাজি হয়েছে, তাহলে আর কোনো অমত করেননি। আর যখন শুনেছেন নুরুল আলমের মেয়ে, তাহলে তো প্রশ্নই আসে না। এখন হয়তো এদের মান অভিমান শেষ হবে। আমজাদের বন্ধুর সাথে একটাও কথা বলল না। সে রোকসানার সাথে নানান কথা বলতে লাগলো। নুরুল আলম বন্ধুর বাচ্চামো মতো অভিমান দেখে হাসলো। সোহাগ হোসেন কথা বলতে গেলেও বললেন না। তারাও দেখবে কয়দিন কথা না বলে থাকতে পারে। তাদের মেয়ে দিবে, কথা তো বলতেই হবে। তাই তারা আর কথা না বাড়িয়ে নিজেদের কাজে মন দিল। মেরি সবাইকে দেখছে, আবার সবাই আনন্দে ব্যস্ত হয়ে গিয়েছে। একটু আগে যে ঝড় গেছে, সেটা হয়তো কিছু মানুষ ভুলে গিয়েছে। আর কিছু মানুষ সেটা নিয়ে অনেক কথা বলছে। কেউ কেউ তো বলছে মেরির সাথে আগে ইভানের কোনো সম্পর্ক ছিল, তাই তো ইভান বিয়ে করতে চাচ্ছে। তাদের এই কথাগুলোকে কেউ পাত্তা দিল না। এমন কিছু মানুষ আছে যারা অন্যের সমালোচনা বা প্রশংসা না করে উল্টো তাদের দোষ দিতে থাকে। হয়তো তাদের পেটের ভাত হজম না হয় এগুলো না করলে। ইভান বলে দিয়েছে বিয়ে না শেষ হলে কিছুতেই নিহাদকে ছাড়বেন না। আজ নিহাদ ভাইয়ের জন্য সে এক জানোয়ারকে ছেড়ে অন্য একটা জানোয়ারের আর অসভ্য লোকের বউ হতে যাচ্ছে। আয়েশা মেরির পাশে বসে আছে। এখন সে অনেক খুশি, কারণ আরিয়ান খানকে তার নিজেরও একদম ভালো লাগে না। আগে মেরির কাছে আসলো, সেও দেখতো আরিয়ান মেরিকে দেখলে রাস্তায় কেমন তাকিয়ে থাকতো।
সে একটু দূরে ইভানকে তাকায়। মাশাল্লাহ, তার জিজুটা অনেক কিউট, দেখতে কি সুন্দর, যেন কোনো বিদেশিনী। ইভান, রোহান আর অভি একপাশে দাঁড়িয়ে কথা বলছে। অনেকক্ষণ আগে অভি এসেছে। অভিকে দেখে সোহাগ হোসেন জিজ্ঞেস করেছিলেন কোথায় ছিল। অভি তার কাজে ছিল বলেছে। সব কথা সুন্দর করে বুঝিয়ে দিল। তারা অভির কথায় বিশ্বাস করে আর কিছু বলল না। অভির বাবার সাথে সোহাগ হোসেন অনেক ভালো সম্পর্ক। সেই হিসেবে নুরুল আলম অভির বাবা তারেক আহমেদকে চিনেন। তখন থেকে তাদের দুজনের সম্পর্কটাও ভালো। সে কারণে বাবা হয় অভির এই বিয়েতে আসা। কিন্তু আসল অন্য বিয়ে খেতে এখন নিজের বন্ধু বিয়ে খেতে হবে। শালা কয়জন এমন কপাল আছে। আর কপাল না থাকলেও ইভানের চোখে একবার যেটা পড়ে সেটা তার হোক বা না হোক ছিনিয়ে হলেও নেবে সে। ইভানের কথা মাঝে মাঝে মেয়েকে দেখছে। মেয়েটা মাথা নত করে বসে আছে। সেটা সে খুব ভালো করেই দেখছে। এখানে যে কেউ বর বউ কেউ বুঝছেই না। সে আর মেয়ে নর্মালভাবেই আছে। তার মেয়ের মা অনেকবার বলেছে শাড়ি পরিয়ে আনতে। ইভান মুহূর্তে শাড়ি আনতে পারত, কিন্তু সে চায় না। তাই তো রোকসানা বেগমকে মানা করেছে। বলেছে তার মা বাবা আসলে সব হবে। তাই রোকসানাও আর কিছু বলেননি। অন্যদিকে মেয়ের সামনে বসে কাজী খাতায় কিছু লিখছে। অনেকক্ষণ কিছু লেখালেখি করার পর সে নড়ে চড়ে বসল। ইভান ও মেরির সামনে সোফায় বসে আছে। মুখে কোনো হাসি নেই, গম্ভীর ভাব একটা। কাজী আর চোখে ইভানকে দেখল, তারপর বলল, বাবা, কাবিননামায় কি লিখব? ইভান মেয়ের দিকে তাকিয়েছিল। কাজী কথা শুনে বুড়কুচকে তার দিকে তাকালো। ইভান এবং তাকানো দেখে কাজী একটা বোকা বোকা হাসি দিল। ইভান আবার দৃষ্টি দিল মেয়ের দিকে। তারপর হাসকে সরে বাঁকা হেসে বলল, আমার ৭২ লাখ সম্পূর্ণ ওর দখলেই থাকবে। যখন ইচ্ছা হয় খেতে পারবে, সেটা ডার্ক চকলেট বা স্ট্রবেরি দিয়ে হোক। আর এর থেকে দামি তো আর কিছু আছে ছেলেদের কাছে যে কাবিননামায় লিখবেন? ইভানের এমন অন্য ইঙ্গিতে কথা শুনে অভি এক ঝটকায় ইভানের দিকে তাকালো। তারপর নিজের মুখে হাত দিয়ে নাটকীয় ভঙ্গিতে কাশতে লাগলো। অন্যদিকে রোহান মিটিমিটি করে হাসছে, এমনভাবে যেন নিজের হাসিটা আর আটকাতে পারছে না। আসলে তার স্যার যে খুবই দুষ্ট, না হলে এমন কথা কেউ বলতে পারে? সব থেকে মজার ব্যাপার হলো ৭২ লাখ কথাটা। তার ইচ্ছে করছে হাসতে হাসতে শহীদ হয়ে যেতে, কিন্তু কোনো শব্দ করা যাবে না। সত্যি হাসি শব্দ শুনলে তার স্যার তাকে শহীদ করে দেবে। আশেপাশে মানুষ কেউ ঠিকভাবে শুনতে পায়নি, কেউ বুঝতে পারেনি, কিন্তু কাজী আর আরিশা ঠিকই শুনে ফেলেছে। আরিশা আর কাজীর না বুঝলেও বোকার মতো তাকিয়ে আছে। তারপর কাজী পাশে অভি দিকে তাকিয়ে বলল, ৭২ লাখ মানে কি বাবা? অভি কাজীর দিকে তাকালো আর ছোট্ট করে বলল, প্রতি রাতে বউয়ের ৫ ইঞ্চি আপনার যে থার্মোমিটার দেন সেটা হলো ৭২ লাখ। কাজী ভাবতে লাগলো, রাতে তো সে তার বউকে থার্মোমিটার দেয় না, তাহলে এই ছেলে বলল কি? সে আবার বোকার মতো প্রশ্ন করলো, আমি তো আমার বউকে কোনো থার্মোমিটার বা কিছুই দিলাম না। অভি এবার নিজের মাথাটা একটা বাড়ি দিতে ইচ্ছে করলো। এমন পাগল কে নিয়ে সে কোথায় যাবে? দেখে তো মনে হচ্ছে ৪ বাচ্চাদের বাপ, আর এখনো কচি ভাব নিয়ে বসে আছে। অন্যদিকে আয়েশা অভির কথা শোনার জন্য কান পেতে আছে। হয়তো সে অভির কথা শুনছে। অভি বুড়ো কোচকে আয়েশাকে দেখে, সাথে সাথে আয়েশা ঠিক হয়ে বসলো আর একবার অভির দিকে তাকালো না। অভি এবার কাজীকে উদ্দেশ্য করে বলল, আজকে রাতে যখন চাচির সাথে থার্মোমিটার কাজ করবেন তখন বুঝবেন। কাজী আর কিছু বলতে লাগলো। তখন ফোনের উপাস থেকে আমজাদ চৌধুরীর কণ্ঠস্বর ভেসে আসলো, ৩০ কোটি টাকা লিখে দিন। আল্লাহর রহমতে অনেক আছে, আর আমাদের একটাই ছেলে। মুহূর্তের জন্য সবাই স্তব্ধ হয়ে গেল। সবাই যেন ঠিক বুঝতে পারল না কি শুনেছে। ৩০ কোটি? কেউ ফিসফিস করে কণ্ঠ বলল, চোখ বড় হয়ে গেল, এটা কি সম্ভব? নুরুল আলম প্রথমে কিছুটা মানা করতে চেয়েছিলেন, কিন্তু ইভান তাকে থামিয়ে দিয়ে ভদ্রতায় জানালো, বাবা বলেছে সেটাই হবে। এই সিদ্ধান্ত ঘরে কোনো কিছু শান্তিতে তৈরি করল না, বরং পাশের লোকজন আরও বেশি বিস্মিত করল। কেউ হালকা ফিসফিস শুরু করলো, ৩০ কোটি শুনেছ? এটা কি কোনো সাধারণ কাবিননামা? কেউ আবার চুপচাপ দাঁত কামড়াচ্ছে। কেউ মাথা নেড়ে ভাবছে। বাতাসে সবার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। এই সব কিছুর মাঝেও ইভান আরেকটা কথা শুনে সকলের মাথায় বজ্রপাত হলো। ইভান নিজের গম্ভীর কণ্ঠে বলল, কোনো কলমের কালি দিয়ে নয়, আমার রক্ত দিয়ে কাবিননামা লিখুন। আরিয়ানা মেরি, সে শুধুমাত্র আমার।
আমার মৃত্যুর পরে অন্য কারো ছায়াও পড়বে না। মৃত্যুর আগে এবং মৃত্যুর পরে সে শুধুমাত্র ইভান চৌধুরী থাকবে। ইভানের সেই কথা শোনা মাত্রই চারপাশে একটা মুহূর্তে নিস্তব্ধতা থেমে গেল। মনে হলো যেন বাতাসও থমকে গেছে। দ্বিতীয়বার মানুষের মাথায় বজ্রপাত হলো। প্রথম বাবা, এখন ছেলে। পাশে দাঁড়ানো কেউ একজন ফিসফিস করে বলল, এই ছেলে কি পাগল নাকি? পাগল না হয় এমন মনে হচ্ছে সাইকো। নুরুল আলম অনেক বুঝলেন। অভিও বোঝানোর চেষ্টা করলো, কিন্তু ইভান কারো কথা শুনল না। নুরুল আলম বুঝতে গেলেন ইভান সবাই থেকে আলাদা। ভবিষ্যতে তার মেয়ের গায়ে যে একটাও ছায়া মারাতে দিবে না সেটা ভালোভাবে বুঝছে। তার খারাপ লাগলো না, ভালোই লাগলো। ইভান ধীরে ধীরে সে টেবিলের পাশ থেকে ছোট্ট একটা ধারালো ছুরি হাতে নিল। আবার সোফায় বসলো এবং এক টানে নিজের হাতের মাঝাবার কেটে ফেলল। সেই মুহূর্তে তার হাত থেকে ছিটকে পড়ল রক্ত, মেরির জামায় গিয়ে পড়ল। সাথে সাথে সে চোখ বন্ধ করে নিল। কোনো কথা বলল না। কাজী হতবাক হয়ে তাকিয়ে আছে। জীবনে এমন প্রথম বিয়ে দেখছে। সাদা কাগজে কাজী ছোট করে তুলি দিয়ে সেই রক্ত মেখে দিয়ে লিখে ফেলল, কোনো কলমের কালি দিয়ে না, আমার রক্ত দিয়ে কাবিননামা লিখুন। আরিয়ানা মেরি সে শুধুমাত্র আমার মৃত্যুর পরে অন্য কারো ছায়া পড়বে না। মৃত্যুর আগে এবং মৃত্যুর পরে সে শুধুমাত্র ইভান চৌধুরীর থাকবে।